ইংরেজি সাহিত্য পড়ার পাশাপাশি তখন কোনো এক সময় আমি সম্ভবত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদে কর্নেলকে কেউ চিঠি লেখে না, এইটা বোধহয় আমি পড়লাম। পড়ার পরে আমি গার্সিয়া মার্কেসের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। লাতিন আমেরিকান সাহিত্যে বেশিরভাগ দেশগুলোর ভাষা হলো স্প্যানিয়ল। আমার একটু আগ্রহ হলো যে আমি একটু স্প্যানিশ পড়ি। আপনারা যারা একদম সহি ভাষা শিখে অনুবাদ করেন, যেমন আপনি বলেন কুবা, আমাদের সাধারণ মানুষ তো কিউবা চেনে, আপনারা বলেন মেহিকো, আমরা মেক্সিকো বলতেই কমফোর্টেবল হয়ে যায়। ঠিকই আছে। এই যে উচ্চারণ আপনারা অতি বিশুদ্ধ করতে যান, এতে অনেক সময় পাঠের গতিতে কি সমস্যা হয়? আমি মনে করি যে এটা আমার একটা দায়িত্ব যে আমি মেহিকো হিসেবে লিখি, মেক্সিকো না লিখে। তাতে যে খুব বেশি যে ঝামেলা হচ্ছে তা না। অনুবাদেরও তো অনেক তত্ত্ব আছে, আপনি কি নির্দিষ্ট কোনো তত্ত্বকে অনুসরণ করেন? আমি একটা কমন সেন্স অ্যাপ্রোচ নিয়ে আগাই অনুবাদ করার সময়। এটা আমি বলবো যে মানে তত্ত্ব জেনে অনুবাদ করা যায় কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে। মানে আমার মনে হয় না যে ধরেন আপনি হয়তো কোনো তত্ত্ব জানেন না, আমি ধরে নিচ্ছি, বা আপনি পড়েন নাই, কিন্তু সেইটা আপনাকে একজন ভালো একটা অনুবাদ কাজ করতে আপনি কোনোভাবে আপনাকে ঠেকাবেন। অনুবাদটা একটা চর্চার বিষয়। আজকে বাংলাদেশের আকাশ মেঘলা, সারাদিন বৃষ্টিময় একটা দিন গেছে। সময়টা এখন বর্ষাকালের, কিন্তু একসময় এরকম মজা করে বলা হতো যে চীনে বৃষ্টি হলে চীনপন্থীরা ছাতা তুলে ধরতেন, রাশিয়ায় বৃষ্টি হলে ছাতা তুলে ধরতেন। এই কথাটা অনেকটা রাজনৈতিক ছিল, কিন্তু এইটাকে যদি আমরা একটু সাহিত্যের জায়গা থেকে নিয়ে আসি, সাহিত্যের দিকে আনলে আমরা দেখব যে এই কথাটার একটা পজিটিভ দিক আছে। অর্থাৎ আমরা প্রতি বছর ল্যাটিন সাহিত্যে কী হচ্ছে, আফ্রিকার সাহিত্যে কী হচ্ছে, বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে এসে বিশ্ব সাহিত্যে কী হচ্ছে, নোবেল পুরস্কার নিয়ে কী হচ্ছে, বুকার পুরস্কার নিয়ে কী হচ্ছে, সার্বক্ষণিক এক ধরনের আপডেট থাকতে পারছি। এবং এই যে আপডেট আমরা থাকছি, যাদের জন্য থাকতে পারছি, তেমন পণ্ডিত, শিক্ষক, অনুবাদকরা আমাদেরকে কৃতার্থ করছেন, তেমনই একজন মানুষ আজকে আমাদের সঙ্গে আছেন। তার নাম রফিকুম মুনির। চলুন তার সম্পর্কে আগে একটু জেনে আসি। রফিকুম মুনির চৌধুরী একজন অনুবাদক। তার জন্মশহর চট্টগ্রাম, বেড়ে উঠেছেন পুরনো পল্টনে। স্প্যানিশ ও ইংরেজি ভাষা এবং সাহিত্যে লন্ডন ও স্পেন থেকে স্নাতক সম্মান ও মাস্টার্স সম্পন্ন করেছেন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে নিয়ে গবেষণা করেছেন বার্সেলোনার পম্পেও ফাব্রা বিশ্ববিদ্যালয়ে, অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে। লেখালেখির শুরু বিদ্যাপীঠ কুমিল্লা ক্যাডেট কলেজে। বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখেন ও বিশ্ব সাহিত্য থেকে অনুবাদ করেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ হল গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর উপন্যাস আমার দুঃখ ভারাতুর বেশ্যাদের স্মৃতিকথা, হুয়ান পাবলো ভিলালোবোস এর উপন্যাস পাতালপুরীতে মৎস্য, গাব্রিয়েল গার্সিয়া মার্কেস এর নোভেলা কর্নেলকে কেউ লেখে না, ইতালীয় লেখক আলেসান্দ্রো বারিক্কোর উপন্যাসের অনুবাদ সিল্ক, সংকলিত ও সম্পাদিত গ্রন্থ আধুনিক লাতিন আমেরিকান গল্প প্রভৃতি। শুধু দর্শক, বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিকটকের নতুন সেশনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষক, অনুবাদক, পণ্ডিত, গবেষক রফিকুম মুনির। আপনাকে কেমন আছেন? জি আছি ভালো, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, আপনি এসেছেন এরকম একটা আবহাওয়াতেও। প্রথমেই আপনি যে পেশাগত জায়গায় আছেন সেটা নিয়ে একটু আমাদের দর্শকদের সঙ্গে আলোকপাত করি, কারণ এইটা এরকম নয় যে এই পেশায় অনেক অনেক মানুষ জড়িত বা অনেকে এটা সম্পর্কে জানে। আমার জানা মতে আপনি আধুনিক ভাষা ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। এই যে ভাষা ইনস্টিটিউট, তার সঙ্গে আবার আধুনিক একটা শব্দ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইনস্টিটিউশন, জি, তো এইটা এবং এইখানে আপনার কাজ, এইটার সঙ্গে আপনার লেখালেখির সম্পর্ক যদি একটু আমাদেরকে বলেন। আচ্ছা, ধন্যবাদ। বৃষ্টির দিনে কফি খেতে খেতে সাহিত্য ভাষা নিয়ে কথা বলার আনন্দই অন্যরকম।
আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ইংরেজি ভাষা বিভাগের ছাত্র ছিলাম, এবং আমি যেই বছর ছাত্র হিসাবে আমার পড়াশোনা শুরু করি, আমাদের চেয়ারম্যান ছিলেন সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার। মঞ্জুর তো আমি আলোচনার শুরুতেই স্যারকে স্মরণ করি। আমরাও স্মরণ করছি সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার মানে মানে আমার এই যে পাঠক হয়ে ওঠা, বিশ্ব সাহিত্যের পাঠক হয়ে ওঠা, তার সাথে অন্যান্য ভাষার প্রতি অনুরাগ এবং বিশ্ব সাহিত্যের নানা লেখকদেরকে পড়াশোনা করা, পরবর্তীকালে এসে আধুনিক ভাষা ইনস্টিটিউট পড়ানো, যে কয়জন মানুষ আমাকে অনুপ্রাণিত করেছেন তার মধ্যে স্যার একজন। তো আমি তো পড়তাম ইংরেজি, কিন্তু আমরা যখন ইংরেজি নিয়ে পড়ছিলাম তখন একদিন জানতে পারলাম আধুনিক ভাষা ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তখন ছাত্র, ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারের ছাত্র, এবং মজার ব্যাপার যে ওখানে যেহেতু ততদিনে আমি ইংরেজি সাহিত্যের বাইরে লাতিন আমেরিকার সাহিত্যের প্রতি, বিশেষ করে ফিকশনের প্রতি আমার এক ধরনের প্রবল আগ্রহ শুরু হয়ে গেছে। এবং বললাম যে মঞ্জুর স্যার তখন ধারাবাহিকভাবে সংবাদে অলস দিনের হাওয়া লিখছিলেন। জি। তো কিছু কিছু লেখা ওখানে পড়লাম। আর এখন যেরকম আমরা ঢাকায় বেশ কয়েকটা বইয়ের দোকান আছে যেখান থেকে আমরা এরকম এই বিদেশি সাহিত্যের বইগুলা ইংরেজি অনুবাদে আসে, আমরা চিনতে পারি। তখন ঢাকার পরিস্থিতি তো এরকম ছিল না। তখন নীলক্ষেতে পুরনো বইয়ের দোকান যেগুলা ছিল, এখনো আছে, তা সেখানে খুঁজে অনেক কষ্টে মাঝে মধ্যে কিছু মিলতো। আর এর বাইরে কয়েকজনের ব্যক্তিগত সংগ্রহ ছিল, যাদের কাছে গার্সিয়া মার্কেস, হুলিয়া কোর্তাসার, মারিও ভার্গাস llosa, কার্লোস ফুয়েন্তেস, এদের উপন্যাসগুলো ছিল, মঞ্জুর স্যার সহ। তো এই আমি যেটা বলছিলাম যে ইংরেজি সাহিত্য পড়ার পাশাপাশি তখন কোনো এক সময় আমি সম্ভবত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদে কর্নেলকে কেউ চিঠি লেখে না, এইটা বোধহয় আমি পড়লাম। পড়ার পরে আমি গার্সিয়া মার্কেসের প্রতি আগ্রহী হয়ে উঠলাম, এবং একই সাথে তার সাথে সাথে তার যে প্রজন্ম, তার ওই যেটাকে একটু বাণিজ্যিকভাবে বুম প্রজন্ম বলে ডাকা হয়, ওই লেখকদের প্রতি আস্তে আস্তে আগ্রহ তৈরি হলো। তো আমি মানে আমার কোর্সের জন্য ইংরেজি শেক্সপিয়ার, চসার, কিটস এদেরকে পড়ছি, কিন্তু পাশাপাশি আমি মানে গোগ্রাসে এই লেখকদের একটা একটা করে উপন্যাস আমি পড়ছি। এরকম সময় তখন যেহেতু আপনি জানেন যে লাতিন আমেরিকান সাহিত্যে মানে ভাষার জায়গা থেকে বেশিরভাগ দেশগুলোর ভাষা হলো স্পানিয়ল, যেমন আর্জেন্টিনা, কিন্তু আবার ব্রাজিলের ভাষা পর্তুগিজ। তো তখন দেখলাম যে আধুনিক ভাষা ইনস্টিটিউটে স্প্যানিশের কোর্স আছে। তো আমার তখন ওই সাহিত্যের কারণেই আমার একটু আগ্রহ হলো যে আমি একটু স্প্যানিশ পড়ি, এবং আমি গিয়ে খোঁজ নিলাম। দিলকাশ বানু বলে একজন ম্যাডাম ছিলেন, তিনিই পড়াতেন। আমি গিয়ে ভর্তি হলাম, এবং মজার ব্যাপার আমার কোর্সে, ওই একই কোর্সে মঞ্জুর স্যারও ভর্তি হয়েছিলেন, এবং আরেকজন বাংলাদেশের বিশিষ্ট অনুবাদক আলী আহমদ, উনিও আমার সহপাঠী ছিলেন ওই কোর্সে। আচ্ছা। কিন্তু দুঃখজনকভাবে ওই কোর্সটা শেষ হয় নাই। তার কারণ হলো দিলকাশ বানু ম্যাডাম একটা সময় গিয়ে ছুটি নিয়ে উনি বাংলাদেশ থেকে চলে গেলেন, উনি আর ফেরেন নাই। তো এটা হলো আধুনিক ভাষা ইনস্টিটিউটে অনেকগুলা ভাষা পড়ানো হয়, এগুলো ডিপ্লোমা কোর্স। তখন আমি জানলাম ছাত্র হিসেবে, তা আমি তো ইংরেজি নিয়ে পড়ছি। তো পরবর্তীকালে কিভাবে কেমন করে জানি আমি ওই যে লাতিন আমেরিকান সাহিত্যের প্রতি যে প্রবল অনুরাগ, সেটা আমাকে স্প্যানিশের দিকে ঠেলে দিল, যে আমি ওই যে আমার পুরাটা পড়া হয়ে উঠলো না, ওই একটা কোথায় একটা জেদ চাপলো যে আমি স্প্যানিশ পড়ে আমি যদি মারিও ভার্গাস llosaকে মূল স্প্যানিশে পড়তে পারি, বোরেসকে আমি আবিষ্কার করেছি আরও পরে, গার্সিয়া মার্কেসকে আমি যদি পড়তে পারি মূল স্প্যানিশে, কি একটা আনন্দ হবে। এই সুযোগটা আমার আসলো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সের পরে আমি যখন আমার সুযোগ আসলো যখন আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে গেলাম। তখন আমি যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়তাম সেখানে ইংরেজি পড়ার পাশাপাশি
অন্য যে কোনো একটা নিতে ভাষা হয়। নিয়েও পড়ার সুযোগ ছিল। অনার্স প্রোগ্রামটা জি। এরকম যে বিএ ইন মডার্ন ল্যাঙ্গুয়েজ, হুম, যেখানে আপনি ইংরেজির সাথে আরবি পড়তে পারেন, হুম। ইংরেজির সাথে আপনি ফরাসি ফ্রেঞ্চ, পড়তে পারেন, হ্যাঁ। আপনি স্প্যানিশ পড়তে পারেন, পর্তুগিজ পড়তে পারেন। তো আমি দ্বিতীয় কোনো চিন্তা না করে চিন্তা না স্প্যানিশে। করে আমি স্প্যানিশটা বেছে নিলাম। এবং এটা বোধহয় মানে বোধহয় আল্লাহ বোধহয় আমার জন্য এইভাবে ঠিক করে রেখেছিল যে, কারণ আমি যখন স্প্যানিশটা নিলাম, কারণ স্প্যানিশ বিভাগের যিনি বিভাগীয় প্রধান ছিলেন হুম, তার সম্পর্কে এর আগে আমি একটু জানতাম যে, কিন্তু উনি যে ওই বিভাগীয় প্রধান ওই বিশ্ববিদ্যালয়ে এটা তো জানতাম না। হুম, তো উনি আমার বিভাগীয় প্রধান, এবং আমি আস্তে আস্তে যখন এই লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে ওনার সাথে একটু আলাপচারিতা শুরু করলাম, উনি অবাক হয়ে গেলেন, বাংলাদেশ থেকে আসা একটা ছেলে দেখি লাতিন আমেরিকান লেখকদেরকে চেনে, হুম, তাদের লেখাপড়া একটু পড়েছে এবং প্রবল আগ্রহ। হ্যাঁ, এবং আমার ওই প্রফেসর, ওনার নাম হলো হুয়ান আন্তোনিও মাসুলিবের, উনি এমনিতে কবি, শিক্ষক তো বটেই, এমনি বিশেষ করে লাতিন আমেরিকায়, বিশেষ করে মেহিকো এবং আরও দু একটা দেশে উনি সাহিত্য সমালোচক হিসেবেও উনি বেশ সমাদৃত, মানে বেশ পরিচিত। আপনারা হয়তো অনেকে জানবেন যে ওক্তাবিও পাস, হুম, হুম। মেহিকোর কবি, হুম। উনি একটা পত্রিকা সম্পাদনা করতেন যেটার নাম ছিল বুয়েলতা। বুয়েলতা মানে ফেরা, মানে প্রত্যাবর্তন। ওই পত্রিকায় স্যার, মানে আমার প্রফেসর হুয়ান, উনি নিয়মিত লিখতেন। তো এবং প্রায় প্রায় উনি মেহিকো যেতেন। তো উনি যখন দেখলেন যে আমার লাতিন আমেরিকান সাহিত্যের প্রতি আগ্রহ, তখন উনি আমার, মানে ওনার সাথে আমার একটা অন্যরকম হুম। সম্পর্ক তৈরি হলো, হুম। যেটা আমার সহপাঠী অন্যদের সাথে ওনার এই সম্পর্কটা ছিল না। কারণ তারা ইউরোপীয় ছেলে মেয়ে, তারা আসছে একটা বিষয় পড়ছে, তাদের এর বেশি এত আগ্রহ ছিল না। তো পরবর্তীকালে যখন আমি অনার্স শেষ হলো, তারপর আমি একটা পর্যায়ে গিয়ে মাস্টার্স করলাম, তারপর দেশে ফিরে আসলাম। দেশে ফিরে এসে তখন চাকরি বাকরির ব্যাপার, হ্যাঁ, আমি চাইলে মানে আমি থেকে যেতে পারতাম, কিন্তু আমি দেশে চলে আসলাম। যে আমার যতটুকু জানার সুযোগ হয়েছে আমার পরিবার বা সব কিছু মিলে তাদের কারণে, তাহলে আমি একটু মানে এইটা আমি আর 10 জনের সাথে যদি আমি ভাগাভাগি করতে পারি আমার ভাল লাগবে। তো আমি চলে আসলাম। আসার পরে আমি, যেহেতু আমি ইংরেজিতেও আমি পড়াশোনা করেছিলাম, সুতরাং ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা চাকরি নিয়ে আমি শুরু করলাম, বনানীতে অফিস ছিল। তারপরে একটা সময় গিয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে, যিনি আপনারা জানেন যেহেতু এটা একটা ইনস্টিটিউট, ওটা প্রধান একজন পরিচালক, জি। তখন ইংরেজি ভাষা বিভাগের একজন ম্যাডাম ছিলেন ওটা পরিচালক। তো ওনার সাথে আমি দেখা করে আমি আগ্রহ প্রকাশ করলাম যে আমি তো স্প্যানিশ নিয়ে পড়াশোনা করেছি, অনার্স করে আসছি, আমি যদি পড়ানোর সুযোগ পেতাম আমার ভাল লাগতো। হ্যাঁ, কারণ এবং আমাদের ইনস্টিটিউটের ব্যাপারটা এরকম যে পার্ট টাইম হিসাবেই অনেকেই শুরু করেন, পরে একটা সময় গিয়ে ফুল টাইম হন। চুক্তিভিত্তিক। হ্যাঁ, চুক্তিভিত্তিক। তো কারণ এর পিছনে অবশ্য আরেকজন স্যারের নাম বলতে হয়, মানে স্প্যানিশে তখন একজন স্যার, ওই যে দিলকাশ ম্যাডাম যে চলে গেলেন, এরপরে আমি যখন বাইরে ছিলাম, এর মধ্যে হেলাল উদ্দিন স্যার, হেলাল উদ্দিন নামে একজন স্যার, উনি কুবাতে ছিলেন অনেকদিন। উনি এমনি পেশাগতভাবে উনি একজন প্রকৌশলী, কিন্তু উনি কুবাতে অনেকদিন থাকার কারণে স্প্যানিশটা জানতেন, এবং উনি ওখানে স্প্যানিশটা পড়াচ্ছিলেন পার্ট টাইমার হিসেবে ভাষা ইনস্টিটিউটে। তো আমি ইংরেজি স্প্যানিশ নিয়ে ওই লন্ডনে যখন পড়ছিলাম, 4 বছরের অনার্স ছিল, তখন মাঝে একবার দুবার ঢাকা যখন আসছি গ্রীষ্মের ছুটিতে, তখন স্যার কীভাবে জানি আমার খোঁজ নিয়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং আমাকে ডেকেছিলেন, এবং উনি আমাকে বললেন যে আপনি শেষ করে এসে আমার সাথে দেখা করেন। তো আমি ওনার সাথেও দেখা করলাম। তো বললো যে আমি তো সামান্য একজন পার্ট টাইমার টিচার, আমার কথা দিয়ে হবে না, আপনি নিজে গিয়ে আবেদন করেন, আর পরিচালক ওনারা, সিনিয়র টিচার ওনারা ডিসাইড করবেন। তো পরে একটা সময় আমার সুযোগটা আসলো, তারপর আমি পার্ট টাইম টিচার হিসাবে প্রায় 2 বছর আমি কাজ করেছি। তারপরে একটা সময় গিয়ে আমি ফুল টাইমের সুযোগ যখন আসলো আমি আবেদন করলাম। তা আপনি যে প্রশ্নটা করলেন সেটা, মানে আমাদের ইনস্টিটিউটটা, আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউটে আমরা মোটে 21টা ভাষা নিয়ে কাজ করি। আচ্ছা। এবং এটা জানা দরকার, অনেকে আমাদের জি, জি। ইনস্টিটিউট সম্পর্কে খুব বেশি একটা জানে না, এবং আমি বলতে দ্বিধা করব না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই আমাদের বহু সহকর্মীরা, তারাও জানেন না আমাদের সম্পর্কে খুব ভালো কিছু, মনে করেন যে ওই একটা ভাষা পড়ানো হয় এখানে। ব্যাপারটা কিন্তু তা না। আমাদের 4টা ভাষায় অনার্স প্রোগ্রাম আছে, এবং অনার্সের সাথে সাথে মাস্টার্স প্রোগ্রাম আছে। হ্যাঁ, এর মধ্যে ফরাসি ভাষা সাহিত্য,
জাপানি ভাষা সাহিত্য, চীনা জাপানি ভাষা, স্টাডিজও আছে হ্যাঁ বোধহয়। জাপানি স্টাডিজটা কলা অনুষদের অধীন, আচ্ছা। আমরা তো ইনস্টিটিউট। আচ্ছা। এবং আপনারা হয়তো জানেন যে ইনস্টিটিউটগুলো করা হয়েছিল গবেষণা কাজের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকগুলো ইনস্টিটিউট আছে। তো আমরা 21টা ভাষা নিয়ে কাজ করি, বাংলা সহ, কিন্তু বাংলাটা শুধুমাত্র বিদেশিদের জন্য, আর ইংরেজিটা হলো কিছু কোর্স থাকে ওখানে ইংরেজিটা, ওগুলা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য যাদের ইংরেজিতে একটু দুর্বলতা আছে, ধরেন তাদের যে পর্যায়ে আছে সেটা আর একটু বাড়ানো দরকার, এই কারণে। আর এমনিতে ইংরেজিতে অনার্স প্রোগ্রাম তো আছে, ওই যে আমি বললাম বাকি ভাষা সাহিত্যগুলো, আর তার মধ্যে তুর্কি আছে, আরবি ভাষার প্রোগ্রাম আছে, ফার্সি আছে, জার্মান আছে, স্পানিয়ল তো আছে, ইতালিয়ান আছে, এই আর কি, ইত্যাদি ইত্যাদি। তো আমরা ভাষা শুধু পড়াই না, আমরা ভাষা নিয়ে নানা রকম গবেষণার কাজ করি নানা পর্যায়ে, এবং অন্য ভাষার সাথে আমাদের বাংলা ভাষার সম্পর্ক, এগুলো ইত্যাদি নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এবং আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরেকটা ইনস্টিটিউট করা হয়েছে, বেশ কয়েক বছর হয়। ইনস্টিটিউটের নাম হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। অনেকে আবার গুলিয়ে ফেলে এই দুটাকে। আধুনিক ভাষা ইনস্টিটিউট যেখানে আমি কাজ করি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন, আর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। উনাদের কাজ শুধুই ভাষা নিয়ে, এবং এক ধরনের স্তরে ওনারা গবেষণা নানারকম কাজ করে। তো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেমন 2 বছর আগে কিছু একটা প্রকল্পের অধীনে কিছু অভিধানের কাজ করেছে, সেখানে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, মানে আমাদের সাথে বাংলা স্প্যানিশ অভিধান, পকেট অভিধান, খুব বড় আকারে না কিন্তু প্রাথমিক, কিন্তু কাজটা জরুরি ছিল এবং দরকারি। বাংলা আমি দুটাতে কাজ করেছি, একটা হলো বাংলা পর্তুগিজ আর একটা হলো বাংলা স্প্যানিশ। এরকম বাংলা ফরাসি কাজ হয়েছে, বাংলা ইতালিয়ান কাজ হয়েছে, বাংলা জার্মান, এরকম 7-8টা ভাষার মধ্যে সাথে বাংলা নিয়ে এরকম দ্বিভাষিক অভিধান, ছোট ছোট। পর্তুগিজ ভাষাও আয়ত্ত করেছে? আমি পর্তুগিজ ভাষা আয়ত্ত করেছি, মানে আয়ত্ত করার চেষ্টা করছি, আয়ত্ত করেছি বলাটা ঠিক হবে না। আমি যখন বার্সেলোনায় আমি পড়াশোনা করছিলাম আমার এমফিল পর্যায়ে, তখন বার্সেলোনায় ব্রাজিলের যে সাংস্কৃতিক কেন্দ্র আছে, আপনারা জানেন যে ব্রাজিলের ভাষাটা পর্তুগিজ, এবং এখন বিশ্বকাপ চলছে, এবং আমি একজন ব্রাজিল ফুটবল দলের, যেটাকে ব্রাজিলিয়ার পর্তুগিজে বলে সেলেসাও, আমি ওই দলের একজন সমর্থক। জীবনে প্রথম যেইবার বিটিভিতে খেলা দেখা শুরু হয়েছিল সেই সময় থেকে, সে ছোট থেকে, 1982 হবে হয়তো। তো ব্রাজিলের পর্তুগিজের প্রতি আমার একটা আগ্রহ ছিল। ওই সময় আমার সুযোগটা আসে, তখন আমি ব্রাজিলের পর্তুগিজটা ওই সাংস্কৃতিক কেন্দ্রে গিয়ে আমি 1 বছর ধরে কোর্স করেছি। এবং ব্রাজিলের পর্তুগিজ কিন্তু পর্তুগালের পর্তুগিজ থেকে বেশ খানিকটা আলাদা নানা রকম কারণে। মানে যেরকম জার্মান ডয়েচ আর অস্ট্রিয়ান ডয়েচ পার্থক্য আছে একটা। হ্যাঁ, যেমন ধরেন স্পেনের স্পানিয়ল আর আর্জেন্টিনার স্পানিয়লের মধ্যে তফাৎ আছে, কিন্তু এই তফাৎটা যতটুকু, তার তুলনায় পর্তুগালের পর্তুগিজ আর ব্রাজিলের পর্তুগিজের তফাৎ অনেক বেশি। হ্যাঁ, বিশেষ করে যেটাকে ওরা পর্তুগিজ ভাষা যেটাকে বলে সোতাককে, মানে বিশেষ করে উচ্চারণের জায়গায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন ধরেন ভিনিসিয়াস জুনিয়রের খেলা দেখলে আপনি একটা ওদের শরীরে, ওদের মানে জন্মগতভাবে যেই একটা ছন্দের ব্যাপার আছে, ওটারই তো প্রতিফলন আমরা দেখি ফুটবলে। যদিও সেই ব্রাজিলের সেই ফুটবল সেটা এখন আর দেখা যাচ্ছে না, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি বলছি যে মানে সামগ্রিকভাবে, এবং আপনি খেয়াল করলে দেখবেন যে ব্রাজিলে একসময় যেহেতু কলোনি থেকে, মানে কলোনি যখন ছিল, তখন আফ্রিকা থেকে প্রচুর লোককে দাস হিসেবে নিয়ে আসা হয়েছে নানা রকম খনিতে কাজ করার জন্য। তো এরা তো রয়ে গেছে, তো কিন্তু এরা সাথে করে নিয়ে আসছিল তাদের সংস্কৃতি, তার মধ্যে সঙ্গীত, নৃত্য ইত্যাদি ইত্যাদি, এবং এগুলো সবগুলোর মানে প্রতিফলন ঘটে ভাষার মধ্য দিয়ে। এবং সেই কারণে ব্রাজিলের পর্তুগিজের মধ্যে যেই ব্যাপারটা আসছে, সেটা পর্তুগালের পর্তুগিজের মধ্যে ওভাবে নাই, মানে বলছি ওটা নাই, ওটা আরেক রকম। বুঝতে পেরেছি। একটা আমার ব্যক্তিগত যে আপনারা যারা একদম কি বলে সহি ভাষা শিখে অনুবাদ করেন, মানে যেটাকে মূল ভাষা থেকে অনুবাদ বলে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে না, আমরা যেমন ইংরেজি থেকেই করি, অর্থাৎ স্প্যানিশ থেকে বা অন্য ভাষা থেকে ইংরেজি হয়েছে সেটা থেকে আমরা বললাম, আপনারা একদম সহি করেন।
তো এই যে সহি যখন করেন মানে অনেক বেশি নোক্তা, মানে এই যে যেমন আপনি বলেন কুবা, তা আমাদের সাধারণ মানুষ তো কিউবা চেনে, আপনারা বলেন মেহিকো, আমরা মেক্সিকো বলতেই কমফোর্টেবল হয়ে যায়। ঠিকই আছে। তো এই যে উচ্চারণ আপনারা অতি বিশুদ্ধ করতে যান, এতে অনেক সময় পাঠের গতিতে কি সমস্যা হয়, বা এই বিষয়ে পাঠকদের কোনো ফিডব্যাক আপনি পেয়েছেন কখনো? ও মানে আমি যখন লিখে প্রকাশ করছি, জি জি, মানে একদম অতি শুদ্ধ উচ্চারণটা যখন আপনি, না এটা হলো কি, মানে ধরেন আপনার জন্য মেক্সিকো, বিশেষ করে পরিচিত শব্দগুলোর আচ্ছা আপনার জন্য মেক্সিকো ঠিক আছে, আমার জন্য মেক্সিকো ঠিক নাই। যেমন যেদিন থেকে আমি স্পানিওল শেখা শুরু করলাম সেদিন থেকে আমি মেহিকো উচ্চারণ করছি, কারণ আমি মেক্সিকো বলতে গেলে আমার কোথায় জানি আমার নিজের একটা সমস্যা হয়, যে কারণ আবার এখানে ব্যাপারটা কি, মানে আমি আমার দিক থেকে যেটা আমি দেখি সেটা হলো যে যেহেতু আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কি না, আমরা দুনিয়াটাকে আমরা তো ইংরেজি দিয়ে দেখি, এবং আমাদের তো একটা কলোনিয়াল হ্যাংওভার, ঠিক আছে। যেমন ধরেন পরশুদিন ক্লাসে আমার একটা ক্লাসে আলাপ হচ্ছিল, তো তখন স্বাভাবিক, এখন বিশ্বকাপ চলছে, একটা পর্যায়ে ক্লাসের শেষের দিকে একটু ফুটবলের আলাপ হচ্ছে, তো তখন একটা ছাত্রী ওই কেপ ভার্ড এরকম বলছে, তো আমি বললাম ওটা হলো কাবো ভার্দ। হ্যাঁ, তো আমি বললাম তুমি তো যেহেতু ভাষার ছাত্রী, তুমি ঠিক করে বলো, এই মানে বাইরে যে যাচ্ছে আর 10 জন বাংলাদেশে, তারা কেপ ভার্ড বলুক, অসুবিধা নেই, তুমি একটু ওই উচ্চারণটা শেখার চেষ্টা করো, কারণ ওইটার মধ্যে একটা, কারণ কাবো মানে কেপ আর ভার্দ হলো সবুজ, তো কাবো ভার্দ। তা আমি বললাম যে এইটা হলো, আমি বললাম এটা তোমার দোষ না, এটা সমস্যাটা হলো যে আমরা তো ইংরেজি দিয়ে দুনিয়াটাকে দেখি, বা ওইভাবেই আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে অভ্যস্ত। মিডিয়া আমাদেরকে যেটা দেখাচ্ছে সব তো ইংরেজি ভাষী মিডিয়া, হ্যাঁ, যেটার একটা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি এই বিশ্বকাপে, কারণ দেখেন প্রচুর আর্জেন্টিনা, ব্রাজিল থেকে প্রচুর মিডিয়াতে প্রতিদিন বাংলাদেশকে নিয়ে খবর হচ্ছে, এবং অনেকে বোধহয় সাংবাদিকও পাঠিয়েছে এখানে কভার করার জন্য, তো এগুলো ভালো। তো আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো যে ওই আমার জায়গা থেকে আমি ওইটা, মানে আমি মনে করি যে এটা আমার একটা দায়িত্ব, যে আমি মেহিকো হিসাবে লিখি, মেক্সিকো না লিখে, তাতে যে খুব বেশি যে ঝামেলা হচ্ছে তা না। মানে আমার কাছে মনে হচ্ছে যে মানুষ একটু চেষ্টা করলে তো অসুবিধা নাই, হ্যাঁ, চেষ্টা করলে অসুবিধা নাই, কিছু কিছু জায়গায় হয়তো একটু বেশি আরোপিত হয়ে গেলে তখন এটা দেখা যাবে, কিন্তু এটা ঝামেলা এখন পর্যন্ত। আবার প্রশ্নটার পিছনে মানে পরের একটা প্রশ্নের জাল আছে, এই যে অনুবাদের ক্ষেত্রে আমরা যে বলি মানে ভাবানুবাদ, মূলানুগ, এই ইত্যাদি শব্দ, এবং আপনি যেটা আমাকে বললেন যে আপনি আমার সঙ্গে একমত হবেন কি হবেন না, কলোনিয়ালিজম অনুবাদেরও তো অনেক তত্ত্ব আছে, হ্যাঁ, এবং আপনি একজন অনুবাদক হিসেবে আসলে আপনি কি নির্দিষ্ট কোনো তত্ত্বকে অনুসরণ করেন, বা আপনার নিজের কোনো মেথোডোলজি আপনি করে নিয়েছেন? ও আচ্ছা, আমি সহজভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবো এইভাবে, যে আমি একটা কমন সেন্স অ্যাপ্রোচ নিয়ে আগাই অনুবাদ করার সময়। সেটা আমার দীর্ঘদিনের মানে কাজ করার অভিজ্ঞতার আলোকে হয়তো আমি নিজের কাছে নিজে এরকম একটা জায়গায় আপাতত আছি, কালকে থাকবো কিনা আমি জানি না। কিন্তু আমি যখন প্রথম অনুবাদ করা শুরু করেছিলাম, তখন আমি অনুবাদ তত্ত্ব বলে যে ব্যাপারটা আছে, ট্রান্সলেশন স্টাডিজ একটা আলাদা একাডেমিক ডিসিপ্লিন, ওই সম্পর্কে আমার কোনো রকম ধারণা কোনো কিছুই জানতাম না। কিন্তু এখন একটা সময় গিয়ে, যে আমি বললাম যে আমি মাঝে বছর 2 বার্সেলোনাতে পড়াশোনা করেছিলাম এমফিল পর্যায়ে, তখন আমি এই বিষয়ে আমি পড়াশোনা করেছিলাম, মানে অনুবাদ বিদ্যা, অনুবাদ তত্ত্ব নিয়ে। তখন আমি অনেক তত্ত্ব শেখার সুযোগ হয়েছিল, এবং এখন ঘটনাচক্রে আমি আধুনিক ভাষা ইনস্টিটিউটে আমি মানে যত না ভাষা পড়াই তার চেয়ে বেশি আমি অনুবাদ তত্ত্ব পড়াই, অনার্সের ফাইনাল ইয়ারে এবং মাস্টার্সে। সুতরাং আমি প্রায় প্রতিদিনই এটার সাথে থাকি, তো অনেক রকম তত্ত্বের সাথে আমার আলাপ পরিচয় হয়েছে, আরও নতুন নতুন তত্ত্বর সাথে মানে আমি পড়াশোনা করি বা জানতে চাই। তো একটা জিনিস কি, মানে এটা আমি বলবো যে মানে তত্ত্ব জেনে অনুবাদ করা যায় কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে। মানে আমার মনে হয় না যে ধরেন আপনি হয়তো কোনো তত্ত্ব জানেন না, আমি ধরে নিচ্ছি, বা আপনি পড়েন নাই, কিন্তু সেইটা আপনাকে একজন ভালো একটা অনুবাদ কাজ করতে আপনি কোনোভাবে আপনাকে ঠেকাবে না। মানে একজন মানে, এবং আমি আমার ক্লাসে বলি, যদিও আমার কোর্সে যারা পড়ে অনুবাদ তত্ত্ব তাদের লক্ষ্যটা ভিন্ন, মানে তাদের এটা যেহেতু কোর্সের পাঠক্রমের মধ্যে আছে, পড়তে হচ্ছে, মানে তারা কেউ অনুবাদক হওয়ার জন্য এটা করতে আসে না। কিন্তু তারপরে আমি বলি যে কারোর মধ্যে একটু যদি ইচ্ছা জাগে বা ইচ্ছা থাকে
যে আমি তাহলে এটাও মনে রাখেন যে এটা করলেই যে অনেক কিছু জানলেন আপনি, তারপরে আপনি ভালো অনুবাদ করে ফেলবেন তা না। অনুবাদটা একটা চর্চার বিষয়, ক্রমাগত চর্চার বিষয়। এবং আমরা যখন রেকর্ডিং শুরুর আগে আপনার সাথে আলাপ করছিলাম বোর্হেস প্রসঙ্গে, জি তখন নরম্যান টমাস ডি জোভানির জি জি আলাপটা হচ্ছিল। তার তো বর্হেজের আত্মজীবনী। নরম্যান তো মানে আমি যেহেতু ইংল্যান্ডে যখন পড়াশোনা করতাম, ওই বোর্হেস প্রসঙ্গক্রমে নরম্যানের সাথে আমার পরিচয়। আচ্ছা এবং এর পিছনে যিনি মানে যার ভূমিকা ছিল তার নাম হলো রাজু আলাউদ্দিন। মানে ভূমিকা এই অর্থে, কারণ রাজু ভাই ওই সময় আমি যে সময়টা ইংল্যান্ডে যাচ্ছিলাম, রাজু ভাই বোর্হেসকে নিয়ে একটা সংকলন করবে, এটা বহুদিনের তার প্রজেক্ট। তো আমি যখন ইংল্যান্ডে যাচ্ছিলাম বললো যে এখানে তো সব লেখাঝোকা পাওয়া যায় না, মানে ওই সময়টায় ঢাকায় তো এত বইয়ের দোকানগুলো ছিল না। তো উনি অনেক রেফারেন্স জানতো, কিন্তু এগুলো উনি লেখা পাচ্ছে না। তা আপনি ইংল্যান্ডেই পড়তে যাবেন, আপনি আরও ম্যাটেরিয়াল জোগাড় করবেন। তো ওই যে আমি আপনাকে বলছিলাম যে আমার যে বিভাগীয় প্রধান হুয়ান, ওই কয়েকদিন না যেতে হুয়ানের কাছে আমি জিজ্ঞেস করে বসলাম যে আমি এরকম বোর্হেসকে নিয়ে আমার এক বন্ধু এরকম একটা সংকলন করছে, যেখানে আমিও খানিকটা ওনার সাথে যুক্ত। তো আরও কিছু লেখা কিভাবে করা, মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তো হুয়ান আমাকে বললো, আমি এক ভদ্রলোকের নাম ঠিকানা তোমাকে দিচ্ছি, তাকে তুমি লেখো, ঠিক আছে? সে আমার জানা মতে সেই সবচেয়ে ভালো মানুষ যে তোমাকে বোর্হেস সম্পর্কে তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। এবং সেই লোকটা আর কেউ না, নরম্যান টমাস ডি জোভানি, যিনি বোর্হেসের অনুবাদক ছিলেন। হ্যাঁ, এবং যেটা আপনি বলছিলেন, যেটা আমি বলছিলাম, লেখকের সঙ্গে দীর্ঘদিন অনুবাদক সরাসরি। নরম্যান প্রায় 6 কি 7 বছর বুয়েনোস আইরেস গিয়ে ছিলেন, বোর্হেসের সাথে প্রতিদিন থেকে একসাথে তারা কাজ করতেন। তো ওই নরম্যানকে আমি, মানে নরম্যানের নাম আমি জানতাম যে এরকম এত বড় একজন মানুষ, পণ্ডিত, তাকে আমি কিভাবে লিখবো। আমি যাই হোক কোনো একভাবে তাকে একটা চিঠি লিখলাম, তার ঠিকানায় চিঠি লিখলাম, এবং কয়েকদিনের মধ্যে উনি উত্তর দিলেন, এবং হি ওয়াজ ডিলাইটেড লাইক এনিথিং। কারণ আমরা যারা বোর্হেস পড়েছি আমরা জানি যে বোর্হেসের গল্পে, কবিতায় বাঘের উপস্থিতি আছে, এবং এই বাঘ আর কোনো বাঘ না, বাংলার বাঘ, যে বাঘকে বোর্হেস নিজে জীবনে কোনোদিন দেখে নাই। যদিও বুয়েনোস আইরেসের চিড়িয়াখানায় উনি নিয়মিত, উনি আর ওনার বোন যেতেন, এবং ওখানে যে খাঁচার মধ্যে বাঘ থাকতো সেই বাঘের দিকে উনি মানে অবিরাম তাকিয়ে থাকতেন। মানে বাঘ তার একটা ফ্যাসিনেশনের জায়গা। তো ওনার তো মানে কল্পনার পরিধিটা তো মানে কি বলা যায়, অবিশ্বাস্য। মানে লিওনেল মেসিকে যেরকম কোনো তুলনায় আনতে পারবেন না, এরকম আর কি। তো সেই বোর্হেস এর সাথে যেহেতু নরম্যানের উঠা বসা এরকম ছিল, তো নরম্যানের কাছে অনেক গল্প শুনেছি। এবং এর বাইরে নরম্যান নিজে যেহেতু অনুবাদক হিসেবে বহু বছরের অভিজ্ঞতা ছিল, তো ওই যে আমি চিঠি লিখলাম, উনি উত্তর দিল, এরপরে বললো তুমি আসো। উনি লন্ডনের বাইরে সাউথহ্যাম্পটন থাকতেন। এরপর আমি তো অনেকবার গিয়েছি। তারপরে উনি আমাকে বন্ধু হিসাবেই স্বীকৃতি দিলেন, যদিও আমার বয়স আর ওনার বয়সের মধ্যে অনেক তফাৎ। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে উনি 2009 সালে ঢাকায় এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কনফারেন্সে মূল বক্তা হিসাবে যোগ দিতে। হ্যাঁ, মোহাম্মদ রফিক স্যার ছিলেন। মোহাম্মদ রফিক স্যারের ওইটা ছিল ফেয়ারওয়েল এক ধরনের কনফারেন্স। তো নরম্যান এখানে প্রধান বক্তা ছিলেন, কিনোট স্পিকার যেটাকে বলে ইংরেজিতে। তো নরম্যান আমাকে মানে অনুবাদ বিষয়ক অনেক তার যে চিন্তা সেগুলো আমার সাথে শেয়ার করেছেন। তো তার কাছ থেকেও অনেক কিছু শিখেছি আমি। তো সেগুলা মিলিয়ে, আপনার যে প্রশ্নটা, সেগুলা মিলিয়ে আমি এক ধরনের কমন সেন্স অ্যাপ্রোচে থাকি। কিন্তু ওই যে বললাম যে তত্ত্ব তো অনেক রকম আছে, কারণ এটাও তো একটা তত্ত্ব হতে পারে যে অনুবাদক সরাসরি লেখকের সঙ্গে থেকে তার মনোযোগ, এটা এই ঘটনা খুব বেশি হয় না, আপনি নজির খুব বেশি পাবেন না, কিন্তু এটা যদি হয় তাহলে তো এটাও একটা তাত্ত্বিক রূপ দেখা যেতে পারে। অবশ্যই অবশ্যই, এটা দারুণ। এটা একটা শেষ আর কি বোর্হেস নিয়ে কথা হলো। তো আপনার একটা মার্কেস, আপনি কর্নেলকে কেউ চিঠি লিখে অনুবাদ করেছেন, কিন্তু আমার খুব আগ্রহ, আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে পছন্দ মার্কেজের যে বইটা। আমি দুঃখিত, আমি ইংরেজিতে বলতেছি, এই যে মেমোরিজ অফ মাই মেলানকলি হর্স, মার্কেজের শেষ উপন্যাস, ছোট্ট একটা, আপনি এই নামেই অনুবাদ করেছেন। তো আমার ব্যক্তিগত পঠনে মনে হয়েছে যে
এই 100 ইয়ার্ড অফ সলিটিউড যেটা অতি বিখ্যাত মার্কেজের, হুম ঢাউস একটা 400-450 পৃষ্ঠা, সেখান থেকে যখন উনি শেষ উপন্যাসে আসলেন, কোথায় যেন আমার মনে হলো যে এক ধরনের বড় ট্রান্সফরমেশন হয়ে গেছে ওনার গল্প বলায়, ভাষায়, জি আকৃতিতে যেমন ছোট হয়ে এসছে, প্রকৃতিতে সরল হয়ে উঠেছে, আবার একটা আলাদা রকমের সৌন্দর্য, যেটা ওই স্লিপিং বিউটির মতো ছোট গল্পে যেটা ছিল, আমার মনে হয়েছে যে এটারই হয়তো একটা হুম ওই যে ওই নামে বর্ধিত, একটা ওনার একটা গল্প লিখেছেন জি হ্যাঁ একদম প্রথম দিকে বিমানে হ্যাঁ ওটা ওই যে দোসে কুয়েন্টোস পেরেগ্রিনোস জি, ওই জি, বইয়ের জি এবং কাওয়াবাতার একটা উপন্যাসেরও হ্যাঁ, প্রভাব এটা উনি আছে, কাওয়াতের ওই উপন্যাসটার খুব ভক্ত ছিলেন জি। হুম। তো এই এই যে ট্রান্সফরমেশনটা, আপনি যেহেতু মার্কেজ আগাগোড়া পড়া আছে, জি, এটা আসলে আপনি কিভাবে না আপনি একদম সঠিকভাবে চিহ্নিত করেছেন। গার্সিয়া মার্কেজের পুরা জীবন এবং তার সাহিত্য কর্মগুলো যদি আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা বেশ কয়েকটা ভাগে ফেলতে পারি। এবং আমরা জানি যে গার্সিয়া মার্কেজ প্রথম জীবনে সাংবাদিকতা দিয়েই শুরু করেছিলেন এবং উনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এবং তার সাংবাদিক গদ্য যেটা, সেগুলো নিয়ে তার অনেক লেখা আছে। ফুটবল খেলা নিয়েও লিখেছেন। হ্যাঁ, সাংবাদিক গদ্য অনেক লেখা লিখেছে, যেগুলো অনেকগুলো কিন্তু ইংরেজিতেও অনুবাদ হয়নি এখন পর্যন্ত। তো সেইভাবেই আস্তে 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 উনি যখন সম্ভবত উনি 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 কিন্তু কলম্বিয়া দেশটার যেমন উপকূলীয় যে অঞ্চলটা, উনি কিন্তু উপকূলীয় অঞ্চলের মানুষ, হ্যাঁ, এবং সেখানকার যে জল হাওয়ার ব্যাপার স্যাপার, আর কলম্বিয়ার যে রাজধানী বোগোতা, সেটার জল হাওয়ার ব্যাপার সবার একটু আলাদা। মানে বোগোতায় লোকজন সবাই একটু টাই স্যুট টুট পরে টুরে থাকে, একটু ঠান্ডা, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বেশি। আর উনি যেখানে জন্মে বড় হয়েছেন, প্রায় সারা জীবন কাটিয়েছেন অনেকটা সময়, সেটা উপকূলীয় অঞ্চল, সেখানকার মানুষ আমাদের সাথে অনেক আবহাওয়াগত মিল আছে, খুব গরম, যেগুলো আমরা গার্সিয়া মার্কেজের সমস্ত ফিকশনে পাই, গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া। তো উনি তখন পড়তে চলে আসছিলেন, তখনই উনি তখনও ওই যে সাংবাদিকতা করতো, তখনই বোধহয় ওনার বন্ধু, খুব সম্ভবত আলভারো মুতিস, তিনি কলম্বিয়ার একজন নামকরা লেখক, উনি তাকে একটা বই এনে দিয়ে বলছেন যে এই ছোট্ট বইটা তুমি পড়ো। হ্যাঁ, এবং উনি ওই মানে এক শোয়াতেই বইটা পড়ে পরের দিন ওনার ওই বন্ধুকে বলছে, এরকম যদি সে লিখতে পারে আমিও লিখতে পারি। তখন উনি সাংবাদিক গদ্য থেকে ফিকশন লেখার দিকে আস্তে আস্তে শুরু করলেন, এবং ওই বইটা ছিল কাফকার দ্য মেটামরফোসিস। হ্যাঁ, তো এরপরে গার্সিয়া মার্কেজ গল্প দিয়ে শুরু করেছিলেন। তারপরে একটা ইন এভিল আওয়ার বলে একটা উপন্যাস আছে ছোট, যেটা যেটা পড়লে আমরা কিন্তু এখানে দেখবেন যে মানে ওই সময়ে গার্সিয়া মার্কেজের উপরে দুইজন লেখকের প্রভাব ছিল, এটা আমার পাঠে আমি বলছি। একজন অবশ্যই উইলিয়াম ফকনার, যিনি গার্সিয়া মার্কেজ সহ লাতিন আমেরিকার ওই সময়কার আরও অনেককে প্রভাবিত করেছেন, হুয়ান কার্লোস ওনেত্তি আরেকজন। তো উইলিয়াম ফকনার এবং ভার্জিনিয়া উলফ। এবং আমরা অনেকে হয়তো জানি না, গার্সিয়া মার্কেজ কিন্তু একটা ওই সাংবাদিক হিসেবে যখন লিখতেন, একটা কলাম লিখতেন, উনি একটা নামে লিখতেন, গার্সিয়া মার্কেজ নামে লিখতেন না। ওই নামটা ছিল সেপ্টিমুস, SEPTIMUS, এবং সেপ্টিমুস হলো ভার্জিনিয়া উলফের মিসেস ডালওয়ে যে উপন্যাসটা, সেই উপন্যাসের চরিত্র। মানে ওইটাকে, ওই নামটা উনি বেছে নিলেন। তো ওইটা গার্সিয়া মার্কেজের একটা পর্ব। এরপরে উনি কিন্তু সাংবাদিক হিসাবে কভার করতে প্যারিসে আসলেন, ইউরোপে আসলেন, থাকলেন, রাশিয়াতে গিয়েছিলেন, এবং আমরা জানি যে ওনার রাজনৈতিকভাবে উনি সমাজতন্ত্রের প্রতি ওনার পক্ষপাতিত্ব ছিল। তো এরপরে আমরা দেখলাম যে ওই যে আমরা জানি যে তার জীবনের প্রথম 8-9 বছর উনি কিন্তু নানার বাড়িতে বড় হয়েছেন, এবং ওনার বাবা মা কিন্তু আরেক শহরে থাকতেন, বাবা মার সাথে কিন্তু উনি ছিলেন না। বাবা মা মাঝে সাঝে আসতেন, তখন দেখা হতো, কিন্তু ওনার জীবনে প্রথম 8-9 বছর কেটেছে ওই নানার বাড়িতে। এবং ওনার ফাদার ফিগার যেটাকে বলি, ওনার ওই ফাদার ফিগার কিন্তু ওনার নানা, ওনার নিজের বাবা না। এবং ওই যে আপনি সিএনএ নিউজ যে সোলেদাদ বা 100 Years of Solitude যে প্রথম
লাইনটা হুম। বহু বছর পর ফায়ারিং স্কোয়াডের সামনে হ্যাঁ, দাঁড়িয়ে বইন মনে দিয়ে। পড়ে গেল সেই দূর বিকেলের কথা, জি। যেদিন বাবা তাকে হাত ধরে বরফ দেখাতে নিয়ে গেছিল। হুম, হুম। এই বাবাটা কিন্তু তার নানা, আচ্ছা। এবং এই ঘটনাটা ওই গ্রামে কিন্তু ঘটেছে, মানে ওই গ্রামে তার নানা তাকে নিয়ে যেতেন এরকম বিভিন্ন জায়গায়, ওখানে সার্কাস আসতো, যেটা ঘটে ওখানে উপন্যাসেও ঘটে। এই উপন্যাসটা কিন্তু অনেকটা মানে তার তার যে আত্মজীবনী লিভিং টু কিছু টেল দ্য জি। টেল, এটা পাশাপাশি রেখে পড়লে পাঠকরা কিন্তু আরো অনেক মানে অনেক কিছু মিলাতে পারবে। তো ওই যে, এবং ওই নানার বাড়িতে পুরুষ বলতে ছিলেন কিন্তু উনি আর উনার নানা, আর সব মহিলা। নানির অনেক রকমের নানির অমুক বোন তমুক বোন, নানা রকমের খালা, এবং যারা ছিল ওই যেটা আপনি চিন্তা করেন কলম্বিয়ার একটা উপকূলীয় গ্রীষ্মমণ্ডলীয় এরকম একটা গ্রাম, সেখানে বেড়ে উঠছেন, এবং ওখানে যারা আছেন অনেক সংস্কার যেগুলো আমরা হান্ড্রেড সলিচিউডের মধ্যে দেখি। ওই যে ওই মহিলারা তো ওই বলয়ের মধ্যে ছিলেন, ওই ধরনের একটা ফ্যান্টাসি মাখানো গল্পগাথা, হ্যাঁ, যেটা আমাদের ভারতবর্ষীয় আমাদের গল্পগাথার সাথে মিলে যায় এই জায়গাটা, যে কারণে আমরা এত টান অনুভব করি। তো এইটা হলো এই যে এইটা কিন্তু উনি ওই যে কিভাবে লিখবেন টোনটা খুঁজে পাচ্ছিলেন না, যেটা আমরা অনেকেই জানি এখন, যে উনি অনেক দিন ধরে টোনটা কোন টোনে লিখবেন, গল্পটা ছিল ওনার মাথায়, কাহিনীটা ছিল, প্লটটা ছিল, কিন্তু কোন টোনে লিখবেন। তারপরে একদিন ওনার মাথায় হঠাৎ ভুল করলো, ওই যে উনি পরিবার সহ আকাপুলকো বেড়াতে যাচ্ছিলেন গাড়িতে করে একটা ছুটিতে, হঠাৎ উনি গাড়ি থামিয়ে বললেন যে না, আমি এতদিনে হঠাৎ আমার মাথায় এখন স্ট্রাইক করেছে যে এটা ওই আমার নানি আমাকে যেভাবে গল্প বলতো আমি ওই টোনে বলবো। তারপরে উনি বলল যে আমাদের ছুটি শেষ, ফিরে আসলো। তারপরে যেটাকে বলে লা কুয়েভা, মানে ওনার স্টুডিওটা, উনি ওনার ছোট্ট বাসা মেক্সিকো সিটিতে যেটা ছিল ওই সময়, সেটাকে উনি নাম দিয়েছিলেন কুয়েভা। কুয়েভা মানে গুহা। তো তখন উনি ওনার স্ত্রীকে মের্সেদেসকে বললেন যে আমি আমার গুহায় ঢুকলাম, আর যত সামান্য যা আছে এটা দিয়ে তুমি সংসার চালাও। আর ওনার স্ত্রী বললেন এইটা দিয়ে যদি কিছু না হয়, আমাদের যদি ভাগ্য না ফেরে, তাহলে আর 10 জন স্ত্রী যা বলে আর কি, মানে তোমার কপালিয়া, তাহলে আমি দেখে নিব। হ্যাঁ, তো এইটা হলো আরেকটা পর্ব, এবং এরপরে উনি ওনার নিজের বাবা মায়ের যে প্রেম কাহিনী সেই অবলম্বনে লিখলেন এল আমর এন লস tiempos de cólera, মানে কলেরার সময়, কলেরার মৌসুমে প্রেম। তো এটা হলো ওনার ওই কলম্বীয় ওই উপকূলীয় এই যে এই পর্ব, এই গল্পগুলোও খেয়াল করেন 48টা ওনার শেষের গল্পের বই, যেটা একটু আগে আপনি ওই যে বিমান বালিকার কথা বলছিলেন, যে ওইটা কিন্তু ওই গল্পগুলো দেখবেন ওগুলার সেটিং বললি যেটাকে, আলাদা, হ্যাঁ, ওগুলা কিন্তু সব আলাদা, হ্যাঁ, চরিত্রগুলো সব কলম্বিয়ার, কিন্তু ঘটনা ঘটছে ইউরোপে। কিন্তু তার আগের যত গল্পগ্রন্থ সব কিন্তু ওই কলম্বিয়ার উপকূলীয় অঞ্চলে ঘটছে সব কাহিনী। আর ওই শেষে গিয়ে আপনি যেটা বললেন যে উনার তখন বয়সও হয়ে গেছে, উনার লেখার ধরন পাল্টে গেছে, এবং উনি তখন দেখবেন যে একটু আকারের দিক থেকে বইয়ের উনার উপন্যাসের দৈর্ঘ্যগুলো ছোট হয়ে আসছে ক্রমাগত। হ্যাঁ, এবং ওই যেমন আরেকটা বই আছে যেটা আপনি যেটা বললেন, ওইটা ছাড়া আরেকটা বই যেটা আমি কিছুটা অনুবাদ করেছি, আর নানা রকম কারণে আর এগিয়ে যেতে পারা হয় নাই এখন পর্যন্ত। ওইটার নাম হলো, ইংরেজিতেই নামটা বলি, অফ লাভ অ্যান্ড আদার ডেমন্স। হ্যাঁ, এটা কিন্তু মানে লাতিন আমেরিকান সংস্কৃতিতে একটা কাল পর্ব আছে যেটার নাম হলো বারোক। তো এটা কিন্তু ওই যেটা হলো ষোড়শ শতক বারোক না, এটা আরেকটা বারোক। হ্যাঁ, যদিও ইউরোপীয় প্রভাবে জিনিসটা হয়েছে, কিন্তু ওইটা ধরুন কলোনিয়াল পিরিয়ড, মানে এটা ল্যাটিন বারোক বলা যায়। এটা হ্যাঁ লাতিন আমেরিকান বারোক, মানে আর্কিটেকচারে, আর্টে, এবং ওইটার প্রতিফলন তার ওই উপন্যাসের মধ্যে আছে। আপনি এটা 16-17 সেঞ্চুরি, এবং এটা কিন্তু ওই যে শহরের প্রেক্ষাপটে লেখা, ওইটা হলো সম্ভবত গার্সিয়া মার্কেসের সবচেয়ে পছন্দের শহর কলম্বিয়ার, ওটার নাম হলো কার্তাহেনা দে ইন্দিয়াস, ওইটার প্রেক্ষাপটে, এবং ওইটা কিন্তু একটা বন্দর, এবং ওইখানে দেখবেন অনেকগুলো চরিত্র কিন্তু নেগ্রো বা কালো, আবার কিছু কলোনিয়াল, ওই যে যিনি ভাইসরয় চরিত্র আছে এরকম, মানে একটা মেয়ে তো ওকে কুকুর কামড়ে দেয়, ওখান থেকে কাহিনীটা শুরু। তো এইটা কিন্তু আবার মানে দেখেন এটা পরের দিকে লেখা উপন্যাস, কিন্তু উনি এটার মধ্যে উনি কলম্বিয়ার আরেকটা কালকে উনি হাজির করছেন। তার আগে আবার সিমন বলিভারকে নিয়ে উনি একটা লিখলেন, দ্য জেনারেল ইন হিজ ল্যাবিরিন্থ। কিন্তু ওই আপনি যেটা বললেন যে হ্যাঁ, তখন উনি আসলে ওনার
আমি মনে করি যে যদিও আমি এটা অনুবাদ করেছি, কিন্তু আপনি আমাকে যদি সাহিত্যের ছাত্র হিসাবে যাচাই করতে বলেন, সম্ভবত এটা ওনার অন্য আগের উপন্যাসগুলোর তুলনায় একটু দুর্বল। আচ্ছা, কিন্তু একটা জিনিস যেটা মানে আমার যেটা আসলে জানার আগ্রহ ছিল যে এই যে ওনার জীবনে পিকাসোর পেন্টিংয়ে যেমন বিভিন্ন পর্ব আমরা পাচ্ছি ওনার লেখার, না আমরা ওভারঅল মার্কেসকে বা এই ল্যাটিন সাহিত্যকে, ফুয়েন্তেসকে, জি। মারিও ভার্গাস ইয়োসাকে নামগুলো উচ্চারণ করতে আপনার সামনে আমার একটু সমস্যা না হচ্ছে। না না না, সমস্যা কিছু নাই। আর আপনি তো আপনি আমরা আপনার মতো ইউজুয়ালি করবেন। মানে এক ধরনের প্যাটার্নে কয়েন করে ফেলি, অথচ আমরা আসলে দেখবো যে এদের প্রত্যেকের ভিতরে আলাদা হ্যাঁ, বৈশিষ্ট্য এটা শুধু এটা আছে, এটা ভুল। এবং তাদের এর মধ্যে মার্কেজের লেখাতেই একাধিক বৈশিষ্ট্য একদম বিদ্যমান। সঠিকভাবে আপনি চিহ্নিত করেছেন। মানে আপনি খেয়াল করেন, আমাদের বাংলাদেশে আমরা যারা একটু লাতিন আমেরিকান সাহিত্য পাঠ করি, এগুলো নিয়ে আলোচনা করি, আড্ডা দিই, আমরা কথায় কথায় গার্সিয়া মার্কেস প্রসঙ্গ আসলে বা লাতিন আমেরিকান সাহিত্য জাদুবাস্তবতা বলে ফেলি। এটা নিয়ে অনেক বিষয়টা এত আসলে সরল হ্যাঁ, না। এটা যাক, সেই জিনিসটা এত আলোচনায় আজকে সরল না। আমরা যেতে না, পারবো আমরা না, যাচ্ছি আমাদের না। অত সময়ও নাই। কিন্তু গার্সিয়া মার্কেজের আপনি যেটা বললেন, জি, আপনি যদি আমি যেই মানে নভেলা, ওরা নভেলা কর্তা বলে, মানে ছোট উপন্যাস, যেটা আমি অনুবাদ করে আমি বেশি মানে আমার ভালো লেগেছে, সেটা হলো কর্নেলকে কেউ লেখে না। ওইটা এত টাইট একটা টেক্সট, এত টাইট, এবং ওইটার মধ্যে খেয়াল করেন ওইটা কিন্তু একেবারে সামাজিক বাস্তবতার প্রেক্ষিতে লেখা। কলম্বিয়ার একটা সময়ের গৃহযুদ্ধ পরবর্তীকালীন সময়ের একটা সামাজিক প্রেক্ষাপটে একটা যিনি বৃদ্ধ মানুষ, যিনি একসময় যুদ্ধে গিয়েছিল, তার যেই মানে প্রতীক্ষা, জি, হ্যাঁ, এবং এটা আপনি মিলাতে পারবেন, এটা ইউনিভার্সাল, ঠিক না? তো এইটা কিন্তু একেবারে একটা সোশ্যাল রিয়েলিজম, একদম সামাজিক বাস্তবতা। তো এইটার সাথে কিন্তু আপনি ওই যে পরের দিকের অনেক কাজ কিংবা ওনার যেগুলোর মধ্যে একটু ফ্যান্টাসির ব্যাপার আছে, সেগুলোর সাথে তো আবার এটার কোনো মিল নেই। সুতরাং আপনি একদম সঠিকভাবে বলেছেন, গার্সিয়া মার্কেজের মধ্যেই আমরা অনেকগুলো গার্সিয়া মার্কেজ পাবো। জি, জি, জি। আর আমরা যেভাবে ঢালাওভাবে এদের সবাইকে একই ব্র্যাকেটে ফেলি, এটা তো একেবারেই ঠিক না। মারিও ভার্গাস ইয়োসা সম্পূর্ণ ভিন্ন মেজাজের লেখক, জি, হুলিও কর্তাসার আরেক মেজাজের লেখক, হ্যাঁ, হুয়ান রুলফো আরেক মেজাজের লেখক, আর বোর্হেস তো আরেক পৃথিবী। বোর্হেস একটা খুবই বিশাল মানে, লাইব্রেরি। মানে আমি ব্যক্তিগতভাবে খুব ঋদ্ধ হলাম আজকে আপনার না না সাথে না, কথা কি বলে। বলেন, আমার তো এগুলো নিয়ে কথা বলতেই ভালো লাগে, আর আপনার মতো একজন সাহিত্যিকের সাথে না, কথা বলতে পারাটাও একটা আমাদের দর্শকরাও খুব আনন্দের বিষয়। ঋদ্ধ হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকেও ধন্যবাদ। অনেক সময় দিলেন আপনি আমাদেরকে। আমরা পারলে এই আলোচনা আরো না, আমি চালিয়ে জানি যেতে না পারতাম, আপনার কিন্তু কথায় আমি একটা আসলে সময়- এই কথাগুলো আসলে আমি মানে অনেক কথায় চলে যাই, হয়তো আমি থামতে পারি না। খুব ভালো আমাকে হয়েছে। মাফ করবেন। মানে আমরা ঋদ্ধ হলাম না, না। আমরা ঋদ্ধ হয়েছি। আপনার প্রতি কৃতজ্ঞতা, যে ধন্যবাদ। আমি অনেক আপনি ধন্যবাদ। এসছেন, জি। ভালো থাকবেন। আপনার কাছ থেকে আমরা আরো লাতিন নতুন নতুন কাজ আমরা পেতে চাই, দেখতে জি। চাই, আমরা ঋদ্ধ হতে চাই। আর আর ওইটাও আমি বলে রাখি যে ওই যে আপনি মেক্সিকোকে মেক্সিকো বলে আপনি ভালো লেখেন, তাতে কোনো মানে এটাতে তো মানে যে মেক্সিকো বলছে সে লিখছে ভালো না, তার চাইতে এটা জরুরি না, অনেক সময় আমাদের এই একটু কুটতর্ক হয়ে যায় না। আমাদের, হ্যাঁ এই উচ্চারণই ঠিক না না লিখতে না পারে না, নাই, এটা আবার হয় যে নাই। মূল ভাষা শিখে আপনি যেটা বলেন জি। সহি শিখেই যে কেউ ভালো অনুবাদ করবে, সেটার কোনো গ্যারান্টি নেই। জি। তো শুধু দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষক, গবেষক, স্প্যানিশ ভাষা পণ্ডিত, আমরা জানতে পারলাম তিনি পর্তুগিজ ভাষাও আয়ত্ত করেছেন, রফিকুম মনির, বিশিষ্ট অনুবাদক। তার সঙ্গে কথা বলছিলাম, এবং আপনারা যারা এতক্ষণ শুনেছেন বুঝতে পেরেছেন যে এই কথার রেশটা না খুব কঠিন হয়ে গিয়েছে আমাদের পক্ষে। এই রেশটা নিয়েই আমরা আজকে বাড়ি ফিরি, এবং বাড়ি ফিরে আমরা ল্যাটিন লিটারেচার নিয়ে আরেকটু হয়তো ভাবতে পারি, অনুবাদ সাহিত্য নিয়ে আরেকটু ভাবতে পারি, বিশ্ব ভাষা বৈশ্বিক সম্প্রতি নিয়ে আমরা একটু ভাবতে পারি। সেই সব ভাবনার সুযোগ নিয়ে শেষ করছি আজকের বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক। ধন্যবাদ।